রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রভাষক জীববিদ্যা, সরিষাবাড়ি সরকারি পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজ তোমাদের আমি পড়াবো বায়োলজি ফার্স্ট পেপারের বোটানি। বায়োলজি ফার্স্ট পেপার বোটানির চ্যাপ্টার 4 লেসন 1। চ্যাপ্টার 4 লেসন 1 বোটানির চ্যাপ্টার 4-এ আছে অণুজীব। অণুজীব বা মাইক্রোব। অণুজীব বা মাইক্রোব। অণুজীব বা মাইক্রোব। অণুজীব আমরা খালি চোখে যা দেখতে পাই নাই তা হচ্ছে অণুজীব। আমরা এমনি অনেক কিছু দেখতে পাই, বিভিন্ন জিনিস দেখতে পাই, বিভিন্ন জীবজন্তু দেখতে পাই, কিন্তু খালি চোখে যেটা দেখতে না পারি সেটাই হচ্ছে অণুজীব। অর্থাৎ ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যেটা দেখতে হয় সেটাই হচ্ছে অণুজীব। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যেটা দেখতে হয় সেটা হচ্ছে অণুজীব। আর বায়োলজিতে অণুজীব বিজ্ঞান সম্পর্কিত শাখাকে বলা হয় মাইক্রোবায়োলজি। বায়োলজিতে অণুজীব বিজ্ঞান সম্পর্কিত শাখাকে বলা হয় মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি, মাইক্রো অর্থ হচ্ছে ক্ষুদ্র বা অণুজীব, অর্থাৎ মাইক্রোবায়োলজি অর্থাৎ হচ্ছে অণুজীব বিজ্ঞান। মাইক্রোবায়োলজির অনেকগুলো শাখা আছে আমরা জানি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি শাখা হচ্ছে ব্যাকটেরিয়া এবং ভাইরাস। দুটি গুরুত্বপূর্ণ শাখা ভাইরাস এবং ব্যাকটেরিয়া। আজ আমি তোমাদের পড়াবো ভাইরাস সম্পর্কে আমি তোমাদের পড়াবো। ভাইরাস সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ভাইরোলজি। ভাইরাস সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ভাইরোলজি। ভাইরোলজির জনক হচ্ছে বিজ্ঞানী স্ট্যানলি। ভাইরোলজির জনক বিজ্ঞানী স্ট্যানলি। তোমরা ইতিমধ্যেই জেনেছ আমাদের অনলাইন ক্লাস কেন নিতে হয়, কেন আমাদের অনলাইনে ক্লাস নিতে হয়, কেন এই পৃথিবীতে, বাংলাদেশ তথা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে। এটা তোমরা জানো কিসের জন্য? হ্যাঁ, ঠিকই ধরেছ, এটা একটা ভাইরাসের জন্য। এটা একটা ভাইরাসের জন্য। সেই জন্য আমি প্রথম ক্লাসের টপিকটা ভাইরাস করেছি। এখন ভাইরাস সম্বন্ধে তোমরা জানবে। প্রথম হচ্ছে ভাইরাসের সংজ্ঞা। ভাইরাস কী? ভাইরাসের আবিধানিক অর্থ, অর্থাৎ ডিকশনারিতে বা অভিধানে লেখা আছে ভাইরাস অর্থ হচ্ছে বিষ। ভাইরাস অর্থ হচ্ছে কি? বিষ। এটা রাসায়নিকভাবে বা জৈব রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড থাকে এর মধ্যে। অর্থাৎ ভাইরাস অর্থ, বাংলা অর্থ হচ্ছে বিষ। রাসায়নিক বিশ্লেষণ করলে এর মধ্যে পাওয়া যায় প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। এখন একটা বিষয় দেখো তোমরা, প্রোটিন প্লাস নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড সমান সমান আমরা জানি দুই ধরনের, একটা ডিএনএ আর একটা আরএনএ। অর্থাৎ একটি হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর একটি হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে ভাইরাস অর্থ হচ্ছে বিষ, রাসায়নিকভাবে গঠিত প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, ডিএনএ এবং আরএনএ। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। একটি ভাইরাসে কখনো নিউক্লিক অ্যাসিডের দুটি অংশ ক্ষেত্রে থাকে না। অর্থাৎ প্রোটিন কমন থাকবে, নিউক্লিক অ্যাসিডের ডিএনএ অথবা আরএনএ থাকবে। যদি সেটা প্রাণী ভাইরাস হয়, যেমন প্রাণী ভাইরাস, অসংখ্য ভাইরাস আছে, ইবোলা, কোভিড-19, এগুলো প্রাণী ভাইরাস, HIV ইত্যাদি প্রাণী ভাইরাস। এই প্রাণী ভাইরাসের ক্ষেত্রে প্রোটিন কমন থাকবে, শুধু ডিএনএ হবে। প্রোটিন প্লাস ডিএনএ হচ্ছে প্রাণী ভাইরাস। আর উদ্ভিদ ভাইরাস আছে অনেকগুলা, যেমন TMB, টোবাকো মোজাইক ভাইরাস ইত্যাদি। এগুলো হচ্ছে প্রোটিন প্লাস আরএনএ। অর্থাৎ প্রাণী ভাইরাসের ক্ষেত্রে প্রোটিন প্লাস ডিএনএ, উদ্ভিদ ভাইরাসের ক্ষেত্রে প্রোটিন প্লাস আরএনএ। এখন দেখো ভাইরাসের সংজ্ঞাটা আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। ভাইরাস শব্দের অর্থ বিষ। ভাইরাস শব্দের অর্থ বিষ। এটি রাসায়নিকভাবে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড সমন্বয়ে গঠিত এক ধরনের আণুবীক্ষণিক জীবকণা, যা শুধু জীবন্ত কোষে বংশবৃদ্ধি করে, তাকে ভাইরাস বলা হয়। ভাইরাস শুধু জীবন্ত কোষে বংশবৃদ্ধি করে। এটা সজীব
কোষের শুদ্ধ বংশ বিস্তার করে, জড় বস্তুর সাথে জড় বস্তুর মতো আচরণ করে। অর্থাৎ এটার জড় বৈশিষ্ট্য আছে, জীবীয় বৈশিষ্ট্য আছে। ভাইরাসের জড় বৈশিষ্ট্য আছে, জীবীয় বৈশিষ্ট্য আছে। এখন দেখো আবিষ্কার বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে আবিষ্কার করেছেন ভাইরাস। চার্লস এনক্লোজ, এডওয়ার্ড জেনার, এডলফ মায়ার, আইওয়ান ভেস্কি, স্ট্যানলি পিরি। তারপরে লাস্টে যেটা আবিষ্কার হয়েছে চাইনিজ অথরিটি কোভিড-19 আবিষ্কার করেছে। এগুলা বিজ্ঞানী ধীরে ধীরে বিভিন্ন পর্যায়ে ভাইরাস কেউ অনুধাবন করেছে, কেউ দেখেছে। বিজ্ঞানী স্ট্যানলি 1946 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্ট্যানলি তামাক গাছের যে মোজাইক রোগ হয় এই ভাইরাসটা কেলাসিত করে, অর্থাৎ এই ভাইরাসটা শনাক্ত করে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই হচ্ছে আবিষ্কার। আবাসস্থল, ভাইরাস জলে, স্থলে, অন্তরিক্ষে সব জায়গায় থাকে, প্রচণ্ড তাপেও থাকে, প্রচণ্ড ঠান্ডার মধ্যেও বসবাস করতে পারে, অর্থাৎ সব পরিবেশে ভাইরাস বসবাস করতে পারে। ভাইরাসের প্রকারভেদ, বিভিন্ন ধরনের ভাইরাস আছে। দণ্ডাকার ভাইরাস আছে, গোলাকার ভাইরাস আছে, ঘনক্ষেত্রাকার ভাইরাস আছে, ব্যাঙ্গাচি আকার আছে, ডিম্বাকার আছে, সিলিন্ডার আকার আছে। তোমরা বইয়ের মধ্যে এটা দেখে নিবে। ডিএনএ ভাইরাস আছে, আমি আগেই বলেছি। আরএনএ ভাইরাস আছে, উদ্ভিদ ভাইরাস আছে, প্রাণী ভাইরাস আছে। আবার ডিএনএ ভাইরাসে একসূত্রক আছে, দ্বিসূত্রক আছে, বা আরএনএ ভাইরাসে একসূত্রক আছে, দ্বিসূত্রক আছে। এটা হলো ভাইরাসের প্রকারভেদ। এখন ক্যারেক্টারিস্টিক অ্যান্ড নেচার অফ ভাইরাস, অর্থাৎ ভাইরাসের বৈশিষ্ট্য এবং নেচার, স্বভাব। ভাইরাসের বৈশিষ্ট্য এবং স্বভাব। বৈশিষ্ট্যর মধ্যে আমরা আগেই বলেছি ভাইরাস অর্থ হচ্ছে বিষ। ভাইরাস রাসায়নিকভাবে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। ভাইরাস পোষক নির্দিষ্টতা, অর্থাৎ কাকে আক্রমণ করবে সেটা নির্দিষ্ট। ভাইরাসের এক ভাইরাস যাকে আক্রমণ করে তাকে আক্রমণ করে, অন্য কোনো জীবকে আক্রমণ করতে পারে না। এবং আক্রমণস্থল নির্দিষ্ট, অর্থাৎ যে জীবকে আক্রমণ করবে সেটা কোথায় আক্রমণ করবে এটাও নির্দিষ্ট। যেমন এইচআইভি ভাইরাস আমরা জানি স্তন্যপায়ী মানুষকে আক্রমণ করে এবং মানুষ এটা আক্রমণ নির্দিষ্ট, অন্য কোনো প্রাণী বা জীবজন্তু আক্রমণ করে না। এবং কোথায় আক্রমণ করে, ভ্যাজিনাল ফ্লুইডসে আক্রমণ করে, এটাও আমরা নির্দিষ্ট। যেমন এখন যে ভাইরাসটার কথা বলতেছে কোভিড-19, এটা মানুষকে আক্রমণ করে নির্দিষ্ট এবং মানুষের রেসপিরেটরি সিমটম অর্থাৎ শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। সেজন্য বললাম ভাইরাসের আক্রমণ স্থল নির্দিষ্ট, ভাইরাসের আক্রমণ জীবন নির্দিষ্ট। ভাইরাসের বৈশিষ্ট্য। আর ভাইরাস তাপমাত্রা বলছি, তাপমাত্রায় ভাইরাস কিছু হয় না, অত্যাধিক ঠান্ডার মধ্যেও কিছু হয় না, যে কোনো পরিবেশে এটা বসবাস করতে পারে। ভাইরাসের দেহে অ্যান্টিবায়োটিক কোনো ধরনের কাজ করতে পারে না, অর্থাৎ অ্যান্টিবায়োটিক দিলে ভাইরাস কোনো রূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে না। আর ভাইরাসের আরেকটা জিনিস, সেটা হলো জিনোম সিকোয়েন্স দ্রুত চেঞ্জ করতে পারে, অর্থাৎ এখন এক রূপ আছে, কিছুক্ষণ পরে আরেক রূপ হয়ে যায়, এটা মিউটেশন হয়, দ্রুত মিউটেশন। এগুলো হচ্ছে ভাইরাসের ক্যারেক্টার। এখন হচ্ছে ভাইরাসের নেচার। ভাইরাসের নেচার একটা জটিল প্রক্রিয়া। আমি আগে বলেছি ভাইরাসের নেচার একটা জটিল প্রক্রিয়া, স্বভাব খুব। এটার ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য আছে, জড় বৈশিষ্ট্য আছে। অর্থাৎ এটা একটা ইমাজিন, জীবের সাথে জীবের মতো আচরণ করে, জড়ের সাথে জড়ের মতো আচরণ করে। এটা হলো ভাইরাসের একটা নেচার। ভাইরাস জড় বস্তুর সাথে যদি লেগে থাকে, হাজার হাজার বছর লেগে থাকবে, ওইরকমই থাকবে, কোনো কিছু হবে না। যখন কোনো সজীব বস্তু এটার সাথে গিয়ে আক্রমণ করবে, এটাকে সংস্পর্শে আসবে, তখন এটার ভিতর ভাইরাস ঢুকে এটার বংশবৃদ্ধি করবে এবং ভাইরাস রিকম্বিনেশন হবে। এটা হলো ভাইরাসের বৈশিষ্ট্য। অর্থাৎ ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য আছে, জড় বৈশিষ্ট্য আছে। তাহলে আমরা কি বুঝলাম? ভাইরাসের সংজ্ঞা পড়লাম, ভাইরাসের আবিষ্কার পড়লাম, ভাইরাসের আবাসস্থল পড়লাম, ভাইরাসের ক্যারেক্টার পড়লাম, নেচার পড়লাম, ভাইরাসের স্বভাব পড়লাম, ভাইরাসের প্রকারভেদ পড়লাম। এখন প্যারাসাইটিজম অফ ভাইরাস, ভাইরাসের পরজীবিতা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ভাইরাসের পরজীবিতা, প্যারাসাইটিজম অফ ভাইরাস, ভাইরাসের পরজীবিতা। এক নম্বর হচ্ছে পোষক কোষে প্রবেশ। ভাইরাস কখনোই সফলতা অর্জন করতে পারবে না যদি পোষক কোষে প্রবেশ না করে। ইতিমধ্যে আমি কয়েকবার বলে ফেলেছি এই কথা। ভাইরাস যদি পোষক কোষে প্রবেশ করে তাহলেই তার সফলতা নির্ভর করবে, অর্থাৎ জড় বৈশিষ্ট্য থেকে জীবীয় বৈশিষ্ট্যে সে প্রবেশ করবে। তারপরে হলো ভাইরাস বাধ্যতামূলক অন্তঃপরজীবী, অর্থাৎ ভাইরাস এটাও একটা জীবীয় বৈশিষ্ট্য। ভাইরাস জড় থেকে জীবীয় বৈশিষ্ট্য, এটা অবশ্যই
বাধ্যতামূলক অন্তঃপ্রদ্রবী, অর্থাৎ এটা অবশ্যই কোনো সজীব কোষে প্রবেশ করতে হবে, প্রবেশ করে তারপর বংশবিস্তার করতে হবে, তাছাড়া সে কোনো কাজ করতে পারবে না। সেজন্য এটা বাধ্যতামূলক অন্তঃপ্রদ্রবী। তারপরে হলো জীবন্ত কোষকে নির্দেশ পালনে বাধ্য করা, অর্থাৎ ভাইরাস যার দেহে প্রবেশ করবে তার মধ্যে উপসর্গ প্রকাশ পাবে, অর্থাৎ তার স্বাভাবিক যে কার্যক্রম, তার স্বাভাবিক কোষের মধ্যে ট্রান্সলেশন যে প্রক্রিয়া, এটা বাধাগ্রস্ত করে তার মতো করে ভাইরাসের মতো করে ট্রান্সলেশন করে প্রোটিন তৈরি করবে এবং সেই উপসর্গগুলো দেহের মধ্যে প্রকাশ পাবে। পোষক নির্দিষ্টতা, ইতিমধ্যে আমি বলেছি পোষক নির্দিষ্টতা, কাকে আক্রমণ করবে সেটা নির্দিষ্টতা, আক্রমণস্থল নির্দিষ্টতা, জিনগত পরিবর্তন, জিনোম সিকোয়েন্সের চেঞ্জ হওয়া, এটা ভাইরাসের একটা অনন্য বৈশিষ্ট্য, এটা একটা প্যারাসাইটিজম বৈশিষ্ট্য ভাইরাসের। জিনগত পরিবর্তন অর্থাৎ জিনোম সিকোয়েন্স, তার ভাইরাসের তার যে প্রজাতি, তার যে স্টেন, এটাকে বাঁচিয়ে রাখার জন্য সে দ্রুত দ্রুত পরিবর্তন হয়, জিনোম সিকোয়েন্স চেঞ্জ করে সেটা। ইতিমধ্যে তোমরা জানো কোভিড-19 আমাদের দেশে 597 বার জিনোম সিকোয়েন্স চেঞ্জ করছে তার প্রজাতিকে বাঁচিয়ে রাখার জন্য। এটা একটা ভাইরাসের বৈশিষ্ট্য। আর ইমার্জিং ভাইরাস হচ্ছে যে ভাইরাস বাহক মাধ্যমে দেহে প্রবেশ করে তাকে বলা হয় ইমার্জিং ভাইরাস। যেমন কোভিড-19 এটা ধারণা করা হয় প্রথমে বাদুড় অথবা সামুদ্রিক কোনো মাছ থেকে এটা মানুষের দেহে প্রবেশ করছে। তারপর ইতিপূর্বে আমরা জানি সার্স, মার্স ইত্যাদি ভাইরাস সব ইমার্জিং ভাইরাস, অর্থাৎ এই ভাইরাসগুলো কোনো বাহকের মাধ্যমে দেহে প্রবেশ করে, মানুষের দেহে প্রবেশ করে, এটাকে বলা হয় ইমার্জিং ভাইরাস। যাই হোক, আমরা দেখলাম ভাইরাস সম্বন্ধে অণুজীব পড়লাম। অণুজীব আমি আবার একটু সামারাইজ করতেছি। অণুজীব পড়লাম, অণুজীব থেকে মাইক্রোবায়োলজি, 2 ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া। ভাইরাস সম্বন্ধে আমি সংজ্ঞা পড়লাম, আবিষ্কার পড়লাম, আবাসস্থল পড়লাম, নেচার পড়লাম, ক্যারেক্টার পড়লাম, ভাইরাসের প্রকারভেদ পড়লাম, তারপরে ভাইরাসের পরজীবিতার বৈশিষ্ট্যগুলো পড়লাম। এখন হচ্ছে ভাইরাসের স্ট্রাকচার অফ ভাইরাস। ভাইরাসের স্ট্রাকচার অতি সংক্ষেপে আলোচনা করতেছি। এইটা ধরো একটা ভাইরাসের মধ্যে ভিতরের এই আবরণগুলা, ভিতরের আবরণ থাকে, এই আবরণকে বলা হয়, এই আবরণটা বলা হয় এনভেলপ। চিঠির মধ্যে এনভেলপ থাকে না, এরকম একটা এনভেলপ বলা হয়। আর উপরে যে কাটা অংশ, এটাকে বলা হয় স্পাইক বা স্পর্শকতন্ত্র। আর ভিতরে এই যে ছোটো ছোটো দাগ থাকে, এগুলো বলা হয়, এক একটা অংশকে বলা হয় ক্যাপসুমিয়ার। কয়েকটা ক্যাপসুমিয়ার মিলে হয় ক্যাপসিডটাকে বলা হয় প্রোটিন, ভাইরাসের প্রোটিন বলা হয়। ক্যাপসিডটাকে বলা হয় কি, ভাইরাসের প্রোটিন। আর ক্যাপসিডের মাঝখানে যেটা অংশটা থাকে, এটাকে বলা হয় নিউক্লিয়েট, অর্থাৎ এটা ডিএনএ থাকতে পারে, আরএনএ থাকতে পারে, একসূত্রক থাকতে পারে ডিএনএ, দ্বিসূত্রক ডিএনএ থাকতে পারে, একসূত্রক আরএনএ থাকতে পারে, দ্বিসূত্রক আরএনএ থাকতে পারে। হ্যাঁ, এটা হলো একটা ভাইরাসের স্বাভাবিক একটা স্ট্রাকচার। অর্থাৎ আমরা জানি ভাইরাসের দেহের বাইরের আবরণটা প্রোটিন থাকে। ভাইরাস কেন, পৃথিবীর সমস্ত জীবেরই উপরের আবরণ যা কিছু আছে সব কিছু প্রোটিনের সমন্বয়ে গঠিত, এবং ভিতরে থাকে একটা নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ, আরএনএ ইত্যাদি। এখন তোমাদের ভাইরাসের স্ট্রাকচারটা মোটামুটি একটা ধারণা পেলা। স্পাইক উপরের অংশ, যেটাতে চলাফেরা করে, তারপরে ক্যাপসুমিয়ার, ছোটো ছোটো ক্ষুদ্র অংশ, ক্যাপসুমিয়ার নিয়ে গঠিত হয় ক্যাপসিডটাকে বলা হয় কি, প্রোটিন। আর ভিতরে থাকে নিউক্লিয়েট বা ডিএনএ, আরএনএ। ডিএনএ এক সূত্র থাকতে পারে, দ্বিসূত্র থাকতে পারে। এই হচ্ছে ভাইরাসের মোটামুটি একটা স্ট্রাকচার। তোমরা বাসায় পড়ে নেবে, সুন্দর করে পড়ে নেবে এই চ্যাপ্টারটা, ভাইরাসের অংশটা সুন্দর করে পড়ে নেবে। আশা করি তোমাদের ক্লাসে কিছুটা হলেও উপকৃত হয়েছে। আমি পরবর্তী ক্লাসে আরও সুন্দর করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো, নিয়মিত ক্লাস করো। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।